নূর ক্লান্ত চোখে তাকিয়ে আছে আশমিনের দিকে। আশমিনের সেদিকে কোনো ধ্যান নেই। সে এক মনে কনফারেন্স মিটিং করে যাচ্ছে। চোখে গোল কালো ফ্রেমের চশমা, ধবধবে সাদা পাঞ্জাবি দেখে বোঝার উপায় নেই দুদিন আগে তার বুক সে ফটো করে দিয়েছে আনমনে। আর চোখে নূরের ভাবভঙ্গি দেখেও কিছু বলল না। কয়েক জায়গায় তার দলের লোক ঝামেলা পাকিয়েছে, সেগুলো দ্রুত সমাধান করা জরুরি। অথচ বউয়ের বদৌলতে সে হসপিটালের বাসিন্দা। মিনিট কয়েক পর মিটিং শেষ হলো। বুকের ব্যথা খুব একটা কমেনি। সারতে কয়েকদিন লাগবে। ল্যাপটপ টেবিল থেকে ল্যাপটপ নামিয়ে চশমা খুললে চোখের পাতায় মেসেজ করলো আশমিন। দূর তীক্ষ্ণ চোখে তাকিয়ে আশমিন নূরের অগোচরে হালকা হাসল। গম্ভীর ভাব বজায় রেখে চোখ বন্ধ করে গা এলিয়ে দিয়ে বলল, আই এম লুকিং সো হট না? নূর বিরক্তিকর শব্দ করল। মাঝে মাঝে মন চায় একে আন্টার্কটিক মহাসাগরে রেখে আসতে। আজ তো খবিশ একটা। আঙ্কেলের সাথে এসব কি শুরু করেছেন আপনি? বাবার সাথে এ কেমন ব্যবহার? ছি, এ বয়সে এসে অযথা বিয়ে কেন করবেন? কেমন ছেলে আপনি? মায়ের জন্য সতীন আনতে চাইছেন আর আমার ননদ চাই মানে? দিন দিন এত অসভ্য হচ্ছেন কেন? আপনার জনগণ জানে আপনি একজন চূড়ান্ত অশ্লীল লোক। নূরের বিরক্ত গলা শুনে ব্রু কুঁচকে ফেলল আশমিন। চোখ ছোট ছোট করে নূরের দিকে তাকিয়ে বলল, তুই আমার বাবার স্ট্রংনেসের ওপর আঙ্গুল তুলছ? এত সাহস তোমার? আমার বাবা চাইলে এখনও ক্রিকেট টিম বানাতে পারবে। শি ইজ অল স্ট্রং ম্যান। নূর দুই হাতে কান চেপে চিৎকার করে বলল, বন্ধ করুন আপনার অসভ্য কথা। নিজের দিকে তাকিয়ে দেখুন। সময় মতো বাচ্চা কাচ্চা হলে 4 বাচ্চার বাবা হয়ে যেতেন। লজ্জা করে না এসব বলতে? আশমিন নূরের পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করে ছোট কামড়ে হাসল। নূরের দিকে তাকিয়ে চিন্তিত গলায় বলল, তা তো হতো, কিন্তু তুমি এত দখল নিতে পারবে কি না বুঝতে পারছি না। আফটার অল আই এম অলসো ও স্ট্রং ম্যান, বাট তুমি চাইলে আমি ট্রাই করতে পারি কাম। নূর হতভম্ব হয়ে বসে রইল। মনে মনে কয়েক কোটি বার পণ করল এই লোকের সাথে আর কথা বলবে না। ছি, কয়েক বছর আগে কত ভালো ছিল, এমন অসভ্য কিভাবে হলো? আশমিন নূরের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। নূর বুঝতে পেরে বিরক্ত হয়ে বলল, চোখ দিয়ে ইফটিজিং করা বন্ধ করুন, অস্বস্তি হচ্ছে আমার। নূরের কথা শেষ হওয়ার আগেই কামিনী চৌধুরী আর লারা প্রবেশ করল কেবিনে। আশমিনের মুখ কঠিন হয়ে গেল। নূর বিরক্তি চোখে একবার তাকিয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়ল। লারা আর কামিনী চৌধুরী এসে আশমিনের বেডের সামনের সোফায় বসল। লারা নেকা স্বরে বলল, এখন কেমন আছো বেবি? আমি কতটা ভয় পেয়েছি জানো? বাপ্পির সাথে কানাডা গিয়েছিলাম, তাই আসতে পারিনি। আশমিন কিছু বলল না, চুপ করে নিজের ফোনে কিছু একটা করছে। কামিনী চৌধুরী এবার মুখ খুলল, কর্কশ গলায় বলল, এসব আমি কি শুনছি আশমিন? তুমি তোমার বাবাকে কি বলেছ? আমি তোমাকে জন্ম দিয়েছি, তুমি সন্তান হয়ে আমার সংসার ভাঙতে চাইছো? আর এই মেয়েকে এখনো পুলিশে দাওনি কেন? সে তোমাকে প্রাণে মারার চেষ্টা করেছে। লারা যেন একটা সুযোগ পেল নূরকে হেনস্থা করার। ঠিক বলেছেন আন্টি, একে তো এক্ষুনি পুলিশে দেওয়া দরকার। নির্লজ্জ মেয়ে, যাদের কাছে বড় হলো তাদের ছেলেকেই মারতে চাইছে। আমি থানায় কল করছি। তুমি কিছু চিন্তা করো না বেবে, আমি এই মেয়েকে কঠিন শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। আশমিন শান্ত চোখে তাকালো লারার দিকে। কামিনী চৌধুরী বিরক্ত মুখে বসে আছে। আশমিন আবারও নিজের ফোনে মনোযোগ দিয়ে লারাকে বলল, আচ্ছা লারা, তোমাকে আমি কি বলে ডাকবো বলো তো? না মানে, তুমি তো কখন থেকে আমাকে বেবি বলে ডাকছো, আমারও তো আদর করে কিছু একটা ডাকা উচিত।
লারা কল করা বাদ দিয়ে খুশিতে ডগমগ করতে লাগলো। আশ্বিনের পাশে বসে গদগদ গলায় বলল, হা হা, তুমি আমাকে বাবু বলে ডাকবে। আমার কতদিনের শখ জানো? তুমি তো কখনো ডাকলেই না, অভিমানী গলায় বলল। আশ্বিন বাঁকা হাসল, জোরালো গলায় ডাকল, বাহাদুর। লারা এক লাফে উঠে পড়ল, ভীতু চোখে একবার দরজার দিকে তাকিয়ে শুকনো ডুব গিলল। ওদিনের বিভীষিকাময় সময়গুলো ভাবতে কপালে সূক্ষ্ম ঘাম দেখা দিল। আশ্বিনের ডাকের কয়েক সেকেন্ডের মধ্যেই বাহাদুর এসে উপস্থিত হলো। আশ্বিন মোবাইলে চোখ রেখেই দৃঢ় গলায় বলল, লালা বাবুকে নিয়ে যাও, আজকে সারাদিন তাকে রিল্যাক্সে খাওয়াবে। আমার বাবু বলে কথা, কাজের যেন হেরফের না হয়। লারা বাহাদুরের দিকে ভয়ার্ত চোখে তাকালো। বাহাদুর ভাবলিসীনভাবে দাঁড়িয়ে আছে। লারা এবার কেঁদেই দিল। কামিনী চৌধুরীর দিকে তাকিয়ে ছটফট গলায় বলল, আন্টি আপনি কিছু বলুন, আপনার কথায় আমি এখানে এসেছি, আমাকে বাঁচান প্লিজ। কামিনী চৌধুরী আশ্বিনকে ধমক দিয়ে বলল, এসব কি আচরণ আশ্বিন? তুমি ওর সাথে এমন করতে পারো না। আশ্বিন সেদিকে ধ্যান না দিয়ে বাহাদুরের নাম ধরে ডাকল, বাহাদুর। বাস, সাথে সাথে বাহাদুর লারাকে নিয়ে কেবিন ত্যাগ করল। নূর বিরক্তিকর কপালে চোখ বন্ধ করে শুয়ে আছে। দুদিনে এই সার্কাস দেখতে দেখতে সে অতিষ্ঠ। আজই সে বাসায় চলে যাবে। কামিনী চৌধুরী রাগে গজগজ করতে লাগলো। এই ছেলে লাগাম ছাড়া হয়ে যাচ্ছে, তার সংসার ভাঙার কথা ভাবছে। মনে মনে তাচ্ছিলের হাসি হাসল সে। আমজাদ কখনোই তাকে ছেড়ে অন্য কারো সাথে কথা ভাববে না। বিয়ে তো অনেক পরের কথা। আশ্বিনকে কয়েকবার বাচ্চা উপাধি দিল সে। এই খেলায় সে মহা সারথি। তার সাথে তার পেটের ছেলে এসেছে টক্কর দিতে। ব্যাপারটা হাস্যকর। তার এক চালি সব কয়েকটা কুপোকাত হয়ে যাবে। আশ্বিন হয়তো কামিনী চৌধুরীর মনোভাব বুঝতে পারল। চোখ বন্ধ করে মলিন হাসল সে। কেন তার মা এই ধ্বংসের খেলায় মেতে উঠল? সে এসব কিছু না করলে আজ তাদের জীবনটা কতই না সুখের হতো। টাকা আর ক্ষমতার লোভে অন্ধ হয়ে ঠিক ভুল সব ভুলে গেছে সে। মায়ের কষ্ট দেখলে সেও কি কষ্ট সহ্য করতে পারবে? মরণ যন্ত্রণায় প্রতিদিন কাতরে কাতরে মরবে। আল্লাহ, এ কোন পরীক্ষায় ফেললে আমাকে? আশ্বিনের আর্তনাদ বুক চিরে বেরিয়ে আসতে চাইছে। একটু পরই হয়তো তার মা জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা খাবে। নিজেকে যতই শক্ত করতে চাইছে ততই ভেতর থেকে ভেঙে পড়ছে সে। কামিনী চৌধুরী ম্যাগাজিন পড়ায় মন দিয়েছে ততক্ষণে। আশ্বিন এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার মুখের দিকে। এই তার জন্মদাত্রী। সে নিজে সন্তান হয়ে তার জীবনের সমস্ত সুখ কেড়ে নিয়েছে। কামিনী চৌধুরী যত লোভী হোক না কেন, সে আমজাদ চৌধুরীকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। কিন্তু আশ্বিনের হাতে আর কোনো উপায় নেই। গর্ত থেকে শত্রুকে বের করতে হলে কামিনী চৌধুরীকে উন্মাদ করতে হবে। উত্তেজিত হয়ে কামিনী চৌধুরী তার ফেলা ফাঁদে পা দেবে। আশ্বিনের ভাবনার মাঝে কেবিনে প্রবেশ করল আমজাদ চৌধুরী। তার পাশেই বধূবেশে মায়া নামক মহিলা। কামিনী চৌধুরী এক পলক সেদিকে তাকে স্তব্ধ হয়ে গেল। হতভম্ব হয়ে বসা থেকে দাঁড়িয়ে গেল। প্রিয় মানুষের হাতে অন্য একটা মেয়ের হাত দেখে দুনিয়া দুলে উঠল তার। জ্ঞান হারিয়ে পড়ে যেতে আগলে নিল আশ্বিন। ছলছল চোখে মায়ের দিকে তাকিয়ে বুকে চেপে ধরল তাকে। আমজাদ চৌধুরী ফোলা ফোলার অন্তিম চোখে তাকালো আশ্বিনের দিকে। নূর ও হতভম্ব হয়ে বসে পড়েছে। মাথা ঘুরছে তার। আশ্বিন সত্যি এমন কিছু করবে ভাবতেও পারেনি সে। আমজাদ চৌধুরী এসে আশ্বিনের থেকে কামিনী চৌধুরীকে ছাড়িয়ে নিল। নিজের বুকে আঁকড়ে ধরে শব্দ করে কেঁদে উঠল। আশ্বিন শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। ভেঙে পড়লে চলবে না, এখনো অনেক পথ বাকি।
দিনের সূর্য ঢলে রাতের অন্ধকার নেমে এসেছে পৃথিবীর বুকে। কামিনী চৌধুরী প্রায় ৮ ঘন্টা অজ্ঞান হয়েছিল। ততক্ষণে আমজাদ চৌধুরী তার পাশে তার হাত আঁকড়ে ধরে বসেছিল। কামিনী চৌধুরীর জ্ঞান ফিরতে দেখেই তাকে কেবিন থেকে বের করে দেয় আশ্বিন। কামিনী চৌধুরী চোখ খুলে নিজের পাশে শুধু আশ্বিনকে দেখে চোখ বন্ধ করে ফেলল। তার বিশ্বাসই হচ্ছে না আমজাদ তার ভালোবাসা তাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করেছে। আশ্বিন একদিনে তাকিয়ে রইল কামিনী চৌধুরীর দিকে। মায়ের জন্য কষ্ট হচ্ছে তার, কিন্তু এছাড়া আর উপায় নেই। আমার সামনে থেকে চলে যাও আশ্বিন, তোমাকে আমার সহ্য হচ্ছে না। কামিনী চৌধুরী ভাঙা গলা শুনে বুক কেঁপে উঠল আশ্বিনের। তার আম্মুর এমন গলা এর আগে আর কখনো শোনেনি সে। এক পলক সেদিকে তাকিয়ে বেরিয়ে গেল আশ্বিন। আশ্বিন বেরিয়ে যেতেই চিৎকার করে কেঁদে উঠল কামিনী চৌধুরী। তার আর্তনাদে হসপিটালের পরিবেশ ভারী হয়ে উঠল। দরজার বাইরে আশ্বিন শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। আমজাদ চৌধুরী হাত পা ছড়িয়ে ফ্লোরে বসে আছে। আশ্বিন সেদিকে তাকিয়ে তপ্ত শ্বাস ছাড়ল। বুকের ব্যথাটা আবারও বাড়ছে। তার পাশের কেবিনে কামিনী চৌধুরীকে শিফট করা হয়েছে। আশ্বিন ধীর পায়ে নিজের কেবিনে প্রবেশ করতেই নূরের ঘৃণা ভরা দৃষ্টি দেখে মলিন হাসল। নিজের বেডে গা এলিয়ে দিতে মায়া নামক মহিলাটি এসে আশ্বিনের পাশে বসল। আশ্বিন একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল। খারাপ লাগছে? না। আশ্বিনের গলা স্বাভাবিক। মায়া মুচকি হাসল। আশ্বিনের মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বলল, সব ঠিক হয়ে যাবে। হুম। নূর তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে মায়া নামক মহিলার দিকে। নামের মতোই মহিলার মুখটাও অসম্ভব মায়া ভরা। কিন্তু নূরের ভালো লাগছে না। কামিনী চৌধুরী যেমনই হোক না কেন, নূর কখনো চায়নি তার সাথে এমন কিছু হোক। সে জানে ভালোবাসার মানুষের সাথে অন্য কাউকে দেখা কতটা যন্ত্রণাদায়ক। সে চায়নি তার শত্রুর সাথে এমন কিছু হোক। অথচ আশ্বিন নিজের ছেলে হয়ে তাকে সেই কষ্টটা দিল। কামিনী চৌধুরী কান্নার আওয়াজ এখনো শোনা যাচ্ছে। বুক কেঁপে উঠল নূরের। আশ্বিন চোখ বন্ধ করে শুয়ে আছে। মায়া নামক মহিলা তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রাগে ঘৃণায় অসহ্য হয়ে উঠল নূর। অমি চিৎকার করে হন্তদন্ত পায়ে দৌড়ে এলো অমি। আশ্বিনও চোখ খুলে তাকিয়েছে। নূর আশ্বিনের দিকে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে অমিকে বলল, আমি এখনই বাসায় যাব অমি, সব ব্যবস্থা করো এখনই, মানে এখনই। আশ্বিন কিছু বলল না। অমি মাথা নাড়িয়ে চলে গেল। নূর বেড থেকে নেমে আশ্বিনের দিকে তাকালো, ঘৃণা নিয়ে বলল, জানি না কেন আপনি এমনটা করলেন। কারণ যাই হোক না কেন, আমার আপনার প্রতি ঘৃণা হচ্ছে। আপনার দিকে তাকালে গা গুলিয়ে আসছে। আপনার মতো ছেলে যেন কারো ঘরে না হয়, সেই দোয়া করি আসছি। নূর বেরিয়ে যেতেই চোখ খুলল আশ্বিন। মায়া কাতর চোখে তাকিয়ে আছে তার দিকে। আশ্বিন সেদিকে তাকিয়ে হালকা হাসার চেষ্টা করল। আমজাদ চৌধুরী একইভাবে বসে আছে। কামিনী চৌধুরী এতক্ষণ কাঁদলেও এখন একেবারে শান্ত হয়ে গেছে। ঝড় আসার আগে পরিবেশ যেভাবে শান্ত হয়ে যায়, কামিনী চৌধুরীও সেভাবে শান্ত হয়ে গেছে। বেড থেকে নেমে বেরিয়ে এলো কামিনী চৌধুরী। আমজাদ চৌধুরী দাঁড়িয়ে আছে তার কেবিনের দরজার সামনে। তার পেছনে মায়া নামক মহিলা দাঁড়িয়ে। কামিনী চৌধুরী ধীর পায়ে হেঁটে আমজাদ চৌধুরীর সামনে দাঁড়ালো। আমজাদ চৌধুরী তার দিকে তাকাচ্ছে না। নিচের দিকে তাকিয়ে আছে সে। আমি হয়তো খারাপ, তবে তোমাকে ভালোবাসার ক্ষেত্রে আমি সম্পূর্ণ সৎ ছিলাম আমজাদ। নিজের সবটা দিয়ে ভালোবেসেছি তোমাকে। তবে আজ কেন আমাকে এই দিন দেখতে হলো? আমাকে এভাবে ভাঙলে আমজাদ?
তুমি আজ সেই কামিনী চৌধুরীকে মেরে ফেলেছ, যে তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসতো। আজ থেকে এই কামিনী চৌধুরী না কোনো স্বামী আছে আর না কোনো ছেলে। তোমার নতুন বিবাহিত জীবন সুখের হোক। তুমি সবসময়ই আমার কাছে প্রিয়, তাই তোমার খারাপ চাইতে পারলাম না। ভালো থেকো। কামিনী চৌধুরী উল্টো ঘুরে যেতে নিতে আমজাদ চৌধুরী অস্থির হয়ে পথ আগলে ধরল তার। উগ্র গলায় বলল, কোথায় যাচ্ছ? তুমি অসুস্থ কামিনী, বাসায় চলো, রেস্ট নিতে হবে তোমার। কামিনী চৌধুরী হাসল, বিদ্রূপের গলায় বলল, দেখো কাণ্ড, অশোক নিজেই বলে আমাকে সারাও। ভালো মজা করতে শিখেছ তো আমজাদ। যাই হোক, পথ ছাড়ো। ডিভোর্স লেটার সময় মতো পেয়ে যাবে। আমজাদ চৌধুরী অবাক চোখে তাকালো কামিনী চৌধুরীর দিকে। চোখ দুটো ছলছল করছে তার। কাঁপা কাঁপা গলায় বললেন, ডিভোর্স? ডিভোর্স? তো তুমি কি ভেবেছিলে? সতীন নিয়ে সংসার করব আমি? তাচ্ছিল্য হেসে, আমি সিকান্দার বংশের মেয়ে কামিনী শিকদার। ভাগাভাগি আমার ধাতে নেই। যতদিন শুধু আমার হয়েছিলে, আমিও শুধু তোমার ছিলাম। আজ যখন ভাগ হয়েছ, তখন পুরো তুমিটাকেই দান করে দিলাম। আমজাদ চৌধুরী অসহায় চোখে তাকিয়ে রইল কামিনী চৌধুরীর দিকে। কামিনী চৌধুরী একবার মায়ের দিকে তাকিয়ে গটগট করে বেরিয়ে গেল। আশমিনও আজ বাড়ি ফিরে যাবে। এভাবে সময় নষ্ট করার মতো সময় তার হাতে নেই। সানভি সমস্ত ফর্মালিটি পুরো করে এসেছে। আশমিন কেবিন থেকে বেরিয়ে আমজাদ চৌধুরীর পাশে এসে দাঁড়ালো। এখানেই থাকতে চাও? আমজাদ চৌধুরী কটমট চোখে তাকালো আশমিনের দিকে। আশমিন হালকা কেশে চোখ সরিয়ে নিল। মায়ের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, গাড়িতে গিয়ে বসুন আন্টি, আমি আব্বুকে নিয়ে আসছি। মায়া আন্টি মুচকি হেসে চলে গেল। আশমিন তার বাবার কাছে গিয়ে হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলল, আজ তোমার দ্বিতীয় বাসর রাত উপলক্ষে আমার পক্ষ থেকে ছোট একটা উপহার। যেভাবে দুর্বল হয়ে যাচ্ছ, মনে হয় না তোমাকে দিয়ে কি না হবে। যখন এটা কাজে লাগবে, রুমে যাওয়ার আগে খেয়ে নিও। আমজাদ চৌধুরী বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। রেগে ছেলের গালে ঠাস করে একটা চর মারতেও ভুলে গেলেন। সানভি নিজের বুকে হালকা চাপড় মেরে মনে মনে আহাজারি করতে লাগলো। এরকম একটা ছেলে তার ঘরে হলে সে বনবাসে চলে যাবে বলে প্রতিজ্ঞা করে ফেলল। আশমিন ততক্ষণে হসপিটাল থেকে বেরিয়ে গেছে। গাড়িতে বসে মায়া আন্টির সাথে কিছু কথা বলে ফোনে বিজি হয়ে গেল আশমিন। আমজাদ চৌধুরী হনহন করে এসে গাড়িতে বসল। রাগে ফোঁস করে আশমিনকে বলল, তোমার জন্য শেষ বয়সে এসে আমি ডিভোর্স নিতে পারবো না। যা করার তাড়াতাড়ি করো। আশমিন অবাক হওয়ার ভান করে বলল, তুমি ডিভোর্সি হলে কি রাস্তায় মেয়েরা তোমাকে হেনস্থা করবে নাকি? আর বউ তো একটা জোগাড় করেই দিলাম, আর কি চাই? আমজাদ চৌধুরী উত্তর দিতে ভুলে গেলেন। রাগ গিলে ফেলে চোখ বন্ধ করে মাথায় সিটে এলিয়ে দিলেন। সানভি ড্রাইভ করতে করতে আমজাদ চৌধুরীর দিকে অসহায় চোখে একবার তাকালো। আহা, বেচারা। নূর বাসায় আসার কয়েক ঘন্টা পরেই আশমিন বাসায় এসে উপস্থিত হলো। আমজাদ চৌধুরীর সমস্ত জিনিস নতুন রুমে শিফট করা হয়ে গেছে এর মধ্যে। আশমিন আর চোখে আমজাদ চৌধুরীর দিকে তাকিয়ে সানভিকে বলল, এই রুমটা ফুল দিয়ে সাজিয়ে দাও সান। বাবার বাসরে যেন কোনো ত্রুটি না থাকে। আগেরবার না জানি কিভাবে কি হয়েছে, আমি থাকলে সব পারফেক্ট হতো। এবার তাই সব পারফেক্টলি করবে। আমজাদ চৌধুরী সহ সবাই হতভম্ব হয়ে তাকিয়ে রইল। আগেরবার থাকলে পারফেক্ট হতো মানে?
কামিনী চৌধুরী নিজের রুমে বসে সব শুনে মুচকি হাসল। বিড়বিড় করে বলল, তুমি আমার পেট থেকে হয়েছ, আমি তোমার পেট থেকে হইনি। দ্যাট ইজ দ্য গেম বিগেন বেটা। আশমিন সরাসরি নূরের রুমে ঢুকলো। নূর শাওয়ার নিয়ে বেরিয়েছে মাত্র। আশমিনকে দেখে যথারীতি বিরক্ত হলো। বাড়িতে এসো শান্তি নেই, ঠিক এসে হাজির হয়েছে। এখানে কি চাই? বউ চাই, কাছে এসো। বের হন। নূরের কথাটাকে হাওয়ায় উড়িয়ে দিয়ে আশমিন নূরকে জড়িয়ে ধরল। নূর কি নিজের সাথে মিশিয়ে নিয়ে ফিসফিস করে বলল, বাবা দ্বিতীয় বাসর করে ফেলেছে, আর আমার এখনো একটাও হলো না। এটা মেনে নেওয়া যায় বলো? তাই আজ বাসর করতে এসেছে। বাবা তোমাকে ননদ দেওয়ার আগে আমি তাকে নাতি দিয়ে চমকে দিব, না হলে নাক কাটা যাবে যে। এত হ্যান্ডসাম লোক বৃথা হয়ে যাবে বউ। নূর ক্লান্ত চোখে তাকালো আশমিনের দিকে। আশমিনকে আর কিছু বলতে ইচ্ছে করছে না, তার এখন ঘুম দরকার। নূর হালকা হেসে নিজেকে ছাড়িয়ে নিল আশমিনের কাছ থেকে। এক গ্লাস পানি আশমিনের দিকে এগিয়ে দিয়ে শান্ত গলায় বলল, পানি খেয়ে নিন, তারপর ঠান্ডা মাথায় কথা বলবো আমরা। আশমিন ভ্রু কুঁচকে তাকালো নূরের দিকে। মনে সন্দেহ হলেও মুখে কিছু বলল না, চুপচাপ খেয়ে নিল পানি। পানি খাওয়ার সাথে সাথে নূরকে কাছে টেনে নিয়ে আদর করতে ব্যস্ত হয়ে পড়ল। কয়েক মিনিট যাওয়ার পরেও যখন আশমিন ঘুমিয়ে পড়ল না, তখন নূর অস্থির হয়ে পড়ল আশমিনের কাছ থেকে ছোটার জন্য। নূরের সারা গায়ে নিজের দেওয়া চিহ্ন এঁকে দিয়েই বিজয়ের হাসি হাসল আশমিন। ব্যথায় চোখ থেকে পানি পড়ছে নূরের। আশমিন বাঁকা হেসে উঠে দাঁড়ালো, নূরের চোখের পানি মুছে দিয়ে দুঃখী দুঃখী গলায় বলল, বাবা ছেলের একসাথে আসর করাটা ভালো দেখায় না। আমরা বরং পরে একসময় ট্রাই করব। তোমার পানির গ্লাসটা আমি সরিয়ে ড্রেসিং টেবিলের ওপর রেখেছিলাম, মন চাইলে খেতে পারো। নূর কটমট চোখে তাকালো আশমিনের দিকে। আশমিন নূরের লাল হয়ে ফুলে ওঠা ঠোঁটে চুমু খেয়ে শীষ বাজাতে বাজাতে চলে গেল। কামিনী চৌধুরী ব্রেকফাস্ট টেবিলে বসে নিউজপেপারে চোখ বোলাচ্ছে। তাকে দেখে বোঝার উপায় নেই কাল তার স্বামী আরেকটা বিয়ে করে বাসরও সেরে ফেলেছে, আর কেউ এখনও ব্রেকফাস্ট টেবিলে আসেনি। নূরের আজ কনসার্ট আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্জন হলের সামনে। অসুস্থতার জন্য প্রোগ্রাম পিছিয়ে দেওয়া হয়েছে। আজ সারা দিন রিহার্সেল করবে, রাত 8টায় শুরু হবে কনসার্ট। আশমিন সেখানে চিফ গেস্ট, যদিও নূর সেটা জানে না। আশমিন নিজে জানতে দেয়নি নূরকে। বর্ষসেরা শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হবে আজ। আশমিনের প্রোগ্রাম দুপুরে হলেও আশমিন রাতে একবার যাবে সেখানে। আশমিনের মতে বউয়ের লেজ ধরে ঘোরা স্বামীদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে, আর সে কখনো নিজের দায়িত্বে অবহেলা করে না। আশমিন সকাল সকাল জিমে গিয়েছে। ইদানিং সে নিজেকে নিয়ে চিন্তায় আছে। বউ তার দিকে খুব একটা নজর দিচ্ছে না। ব্যাপারটা গুরুতর। এত মেন্টাল স্ট্রেস নিতে পারছে না সে। কথায় এসে হ্যান্ডসাম বরের সাথে চিপকে থাকবে তা না করে সারাক্ষণ লাঠিসোঁটা দিয়ে নিয়ে যুদ্ধ করার পায়তারা করে। সে ভালো বলে এখনও কিছু বলছে না, না হলে এতদিনে 2 বাচ্চার মা করে ঘরে বসিয়ে রাখত। রাগে গজগজ করতে করতে ওয়াশরুমে চলে গেল আশমিন। সকালে ব্রেকফাস্ট টেবিলে এসে এক ভ্রু উঁচু করে ফেলল আশমিন। কামিনী চৌধুরী গুনগুন করতে ব্রেকফাস্ট করছে। আমজাদ চৌধুরী এখনও নিচে আসেনি। সানবি আর অমি ব্রেকফাস্ট করতে করতে নিজেদের মধ্যে কথা বলছে। আশমিনকে দেখে তারা দাঁড়িয়ে গেল। আশমিন ইশারায় বসতে বলে গম্ভীর গলায় বলল, আর কখনো খাবার ছেড়ে এভাবে দাঁড়াবে না। দুজনে মাথা নেড়ে সম্মতি দিলেন। মিনিট 2 পরে ঘুমে ঢুলতে ঢুলতে নূর এসে উপস্থিত হলো। দপ করে চেয়ারে বসে মাথা এলিয়ে দিল টেবিলে। অজানা কারণে তার খুব ঘুম পাচ্ছে। রাগের বসে সে সত্যি সেই গ্লাসের পানি খেয়ে ফেলেনি তো?
উফ, মাথা ধরে বসে রইল নূর। আসমিন নূরের দিকে নির্লিপ্ত চোখে চোখ রেখে খাবার মুখে পুড়ছে। তীক্ষ্ণ চোখে নিজের দেওয়া চিহ্নগুলোর চোখ বুলিয়ে আবারও খাওয়ায় মনোযোগ দিল সে। আসমিনের এই পূর্ণ ধ্যান কামিনী চৌধুরীর দিকে। এত শান্ত মানে ঝড়ের পূর্বাভাস। নূর টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। অমি নূরের দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল। সানভি একটু পরপর লাজুক চোখে আসমিনের দিকে তাকাচ্ছে। আসমিনের খাওয়া শেষ পর্যায়ে আমজাদ চৌধুরী আর মায়া আন্টি নিচে নেমে এলো। হালকা গোলাপি শাড়িতে দারুণ লাগছে তাকে। মায়া আন্টির ভেজা চুল দেখে চোখ বড় বড় করে আমজাদ চৌধুরীর দিকে তাকালো আসমিন। আমজাদ চৌধুরী ভ্রু কুচকে তাকালো ছেলের দিকে। এভাবে তাকানোর কি আছে? মায়ের ভেজা চুলের দিকে তাকিয়ে চমকে গেল কামিনী চৌধুরী। কটমট করে তাকিয়ে রইল দুজনের দিকে। মায়া এসে আমজাদ চৌধুরী বরাবর বসে পড়ল। কামিনী চৌধুরী গটগট করে চলে গেল সেখান থেকে। আসমিন আমজাদ চৌধুরীর দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, বিয়ে করবে না করে গড়াগড়ি খেয়ে কান্নাকাটি করছিলে, যে বিয়ে করিয়ে দিলাম অমনি মেয়ে কাজ সেরে ফেললে? আমজাদ চৌধুরীর চারদিকে চোখ বুলিয়ে নিলেন। ভাগ্য ভালো আর কেউ শোনেনি। আসমিনের দিকে তাকিয়ে কটমট করে বলল, বাবা হই তোমার। লাজ লজ্জা সব খেয়ে বসে আছো বেয়াদব ছেলে। বিয়েটা নকল, তাই এসব অবান্তর কথা বলা বন্ধ করো। আসমিন অবাক হওয়ার ভান করে বলল, তার মানে বিয়েটা আসল হলে সত্যি বাসর সেরে ফেলতে? এই বয়সে এত ইন্ডিপেন্ডেন্ট হওয়া ভালো না। আর আমাকে বেয়াদব নির্লজ্জ যাই বলো না কেন, আমার কিছু যায় আসে না, কারণ আমি আমার বাবার মতো হয়েছে। আমি নির্লজ্জ মানে সেও নির্লজ্জ। আর বিয়েটা আসল ছিল। আমজাদ চৌধুরী হতভম্ব হয়ে বসে ছেলের চলে যাওয়া দেখল। তার মাথায় একটা কথাই ঘুরছে, বিয়েটা আসল ছিল। নূর চোখ বন্ধ করে বাবা ছেলের কথা শুনছিল। আসমিনকে এখন তার শুধু একজন অসভ্য ভয়ঙ্কর মানুষ মনে হয়। যখন চোখ খুলে আমজাদ চৌধুরীর দিকে একবার তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল নূর। শান্ত গলায় বলল, কিছু কথা ছিল আঙ্কেল। আমজাদ চৌধুরী ক্লান্ত চোখে তাকালো নূরের দিকে। নূর চোখ সরিয়ে নিল। শান্ত গলায় বলল, আমি ডিভোর্স নিতে চাইছি। যেহেতু আমাদের বিয়ের কোনো ডকুমেন্টস নেই, সেহেতু মৌখিক তালাক দিলেই হবে। আমজাদ চৌধুরী চমকে উঠলেন। ভয়ার্ত চোখে তাকালো নূরের দিকে। নূরের পেছনে আসমিন দাঁড়িয়ে শান্ত চেহারায় ভয়ঙ্কর চোখে তাকিয়ে আছে সে। সানভি অসহায় চোখে তাকালো আসমিনের দিকে। আসমিন ঠান্ডা গলায় হুঙ্কার দিয়ে বলল, সান। আসমিন পরিমরি পায়ে দৌড়ে গিয়ে একটি হটকেস এনে দিল আসমিনের হাতে। নূর বুক কুঁচকে তাকিয়ে আছে আসমিনের দিকে। মুহূর্তেই ডাইনিং টেবিলে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। নূর চোয়াল শক্ত করে তাকিয়ে আছে ভাঙা কাচের দিকে। এটা তার মায়ের হাতে কেনা। মায়ের স্মৃতি এভাবে নষ্ট হতে দেখে রাগে কষ্টে মুখ লাল হয়ে গেল নূরের। চোখ বন্ধ করে হাত মুঠো করে নিজেকে সামলাতে চেষ্টা করল। আসমিন হটকেসটা সানভীর হাতে দিয়ে নূরের সামনে এসে দাঁড়ালো। শক্ত হাতে নূরের মুখ নিজের দিকে ঘুরিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আরেকবার এই কথা মুখ থেকে বের হলেও এই টেবিলের জায়গায় তুই থাকবি আর হটকেসের জায়গায় আমি। কিভাবে ভাঙবো তা সবার সামনে বলতে চাইছি না। নূরের মুখ ছেড়ে দিয়ে শান্তভাবে বেরিয়ে গেল আসমিন। ভাব দেখে মনে হচ্ছে এখানে কিছুই হয়নি। নূর হনহন করে নিজের রুমে চলে গেল। আমজাদ চৌধুরী আর মায়া আন্টি চুপচাপ বসে আছে। আমজাদ চৌধুরীকে মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখে তার কাছে এলেন মায়া আন্টি। নরম গলায় বলল, চিন্তা করবেন না, রাগ উঠেছে তাই এমন করছে। মাথা ঠান্ডা হলে ঠিক হয়ে যাবে।
এমনিতে আমজাদ চৌধুরীর মাথা গরম ছিল। মায়ার কথা শুনে আগুনে ঘি ঢালার কাজ হলো। সে আগুন চোখে তাকালো মায়ার দিকে, শক্ত করে বাহু চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, নাটক করছো? বউ সাজতে চাইছো? কান খুলে শুনে রাখো, এই বাড়িতে কয়েকদিনের মেহমান তুমি। নিজের সীমার মধ্যে থাকো। আমার কাছে ঘেঁষার চেষ্টা করবে না। আর সবাইকে ভেজা চুল দেখে কি প্রমাণ করতে চাইছো? আমি খুব আদর করেছি তো মাঝি। নোংরা মেয়ে মানুষ। আমার পরিবার থেকে দূরে থাকো। সময় হলে আমি নিজে তোমাকে রাস্তায় ছুঁড়ে ফেলবো। মায়া ছলছল চোখে তাকিয়ে আছে আমজাদ চৌধুরীর দিকে। হাতটা ব্যথায় নীল হয়ে গেছে। কাল তো সব ঠিকই ছিল, আজ হঠাৎ করে কি হলো? মায়া ধরা গলায় বলল, আপনি এসব কি বলছেন? আমি তো শুধু আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছিলাম। আমজাদ চৌধুরী তেতে উঠলেন, কর্কশ গলায় বলল, আমি চেয়েছি তোমার কাছে সান্ত্বনা? একদম আমার কাছে ঘেঁষার চেষ্টা করবে না। অসহ্য লাগে তোমাকে। মায়ার বাহু ছেড়ে গটগট করে চলে গেল আমজাদ চৌধুরী। মায়া অশ্রুসিক্ত চোখে তাকিয়ে দেখল তার চলে যাওয়া। কামনী চৌধুরী রুমে এসে স্ক্রু হাসল। টাকার ব্যবস্থা করা হতে গেছে। কাল অথবা পরশু টাকা হাতে পাবে। তখন সে নিজের আসল চাল চালবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে এসে নূরের মন খানিকটা ভালো হয়ে গেল। অন্যান্য শিল্পীরা এখন পারফর্ম করছে। মন ভালো হলেও আশ্বিনের উপর রাগটা 16 আনায় আছে। পার্কিংয়ে আশ্বিনের গাড়ি বহর দেখে বাঁকা হাসল নূর। কালো মার্সিডিসটা আশ্বিনের অসম্ভব প্রিয়। এটা ছাড়া সে কোথাও যায় না। গাড়িতে একটা আঁচ পড়লে আশ্বিন মাথা ঠিক রাখতে পারে না। স্ক্রু হেসে নূর তার জন্য বরাদ্দকৃত রুমে চলে গেল। নূরের সাথে একজন মেল সিঙ্গার পারফর্ম করছে। আশ্বিন তীক্ষ্ণ চোখে সবকিছু দেখছে। নূরকে ঠিক একটা বার্বি ডলের মতো লাগছে। বউ সুন্দরী হলে অনেক জ্বালা। সেখানে মন্ত্রী হয়েও কোনো লাভ নেই। বউয়ের কাছে পাত্তা পাওয়া যায় না। পুতুলের মতো একটা বউ তার। সারাক্ষণ কোলে নিয়ে না ঘুরে এখানে বসে মুরগির মতো ঝিমাতে হচ্ছে। বিরক্তিতে মুখ কনসার্ট শেষ হলো রাত 2টায়। আশ্বিন ভার্সিটি চত্বরে দলের কিছু ছেলের সাথে কথা বলছে। নূরের গাড়ি এসে আশ্বিনের গাড়ির সামনে থামল। আশ্বিন ব্রু কুঁচকে সেদিকে তাকালো। নূর হাতে হকি স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে। পাশেই বিরল মুখে অমি দাঁড়িয়ে। নূর 2 আঙ্গুল দিয়ে স্যালুট দেখিয়ে ধুম করে আশ্বিনের গাড়ির গ্লাস ভেঙে ফেলল। ছেলেরা দৌড়ে যেতে চাইলে আশ্বিন ইশারায় থামিয়ে দিল। তরা মিডিয়া সামলা, এদিকে যেন না আসে। ছেলেগুলো মাথা নেড়ে চলে গেল। নূর সবগুলো গ্লাস ভেঙে ক্ষান্ত হয়নি। পুরো গাড়ি অচল করলেই ক্ষান্ত হয়েছে। আশ্বিন 2 হাত ভাঁজ করে শান্ত চোখে তাকিয়ে আছে নূরের দিকে। নূর স্ক্রু হেসে আশ্বিনের কাছে এসে দাঁড়ালো। ময়লা ঝাড়ার মতো হাত জেরে পিছলে গলায় বলল, হিসাব বরাবর মন্ত্রী সাহেব। উইশ ইউ আর ভেরি নাইস জার্নি টু নাইট। চলবে। কেমন লাগলো গল্পটি অবশ্যই জানাবেন। পরবর্তী গল্প পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে।